মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ, কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ। আজ বিশ্ব রেডিও দিবস। এবছর বিশ্ব রেডিও দিবসের বিষয় রেডিও ও জলবায়ু পরিবর্তন। এই উপলক্ষে এখন শুনবেন রেডিও জেইউ এর বিশেষ অনুষ্ঠান জলবায়ু পরিবর্তন ও ভূমি সংরক্ষণ। এ বিষয়ে আলোচনা করবেন ডক্টর প্রদীপ দে, ডাইরেক্টর ATARI এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা। সাক্ষাৎকার গ্রহণে হাসিম আব্দুল হালিম বরকতি। স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর প্রদীপ দে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই পর্বে। নমস্কার। আমরা তো জানি যে সভ্যতা বা আমাদের সংস্কৃতি, আমাদের সমাজ গঠন সব কিছুতেই মাটির একটা ভূমিকা আছে, কিন্তু আমরা দেখছি যে দিন দিন জলবায়ুর পরিবর্তন হচ্ছে। তো মাটির সঙ্গে জলবায়ু পরিবর্তনের কি কোনো সম্পর্ক আছে? খুবই সুন্দর প্রশ্ন। পায়ের নিচে যে মাটি আর মাথার উপরে যে আকাশ, এই দুটো যে অঙ্গাঙ্গিভাবে জড়িত, সেটা কিন্তু সত্যি। আমরা দেখছি যে ক্রমবর্ধমান জলবায়ু পরিবর্তন এর সাথে সাথে পরিবেশ দূষণের বৃদ্ধির একটা যোগাযোগ আছে। সাথে আমরা ভারতের হিসেবে বা আমাদের রাজ্যের হিসেবে দেখলে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, খাদ্যদ্রব্যের যোগান তো দিতেই হবে, কিন্তু আমাদের বিভিন্ন বৈশ্বিক স্তরে এবং আমাদের নিজেদের ভালোর জন্য কিছু কিছু ব্যবস্থা নেওয়া দরকার। তার মধ্যে একটা হচ্ছে আমাদের জঙ্গল, সেটা প্রায় 22% জমিতে আজকে আছে, সেটাকে বাড়িয়ে 33% করতে হবে, মানে প্রাকৃতিক জঙ্গল। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের যে কার্বন ডাইঅক্সাইডের উৎসর্জন যেটা বলা হয়, যেটা বেরিয়ে আসে, সেইটা তো আমাদের জলবায়ু দূষণের একটা মুখ্য কারণ। সেই উৎসর্জনের মাত্রাটাও প্রায় 35% কমিয়ে ফেলতে হবে। আচ্ছা। আর এই কার্বন উৎসর্জন কমানো, বনের যে জায়গা সেটাকে বাড়ানো, আর ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য যোগানো, এই সমস্তগুলো যদি একসাথে নেওয়া হয়, তাহলে আমরা দেখব এই যে আমাদের জলবায়ু পরিবর্তন, এটাকে উপশম করতেই হবে। সাথে সাথে কিন্তু আমাদের কৃষি ব্যবস্থাটা এমন করতে হবে যাতে আমাদের মাটির স্বাস্থ্য বজায় থাকে, কারণ মাটির স্বাস্থ্যের সাথে জলবায়ুর যে স্বাস্থ্য সেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। আর একটা দিক যদি বলা যায়, সেটা হচ্ছে ধরে নিন আমাদের বাড়ি তৈরি হয় যে ইট দিয়ে, সেই একটা ইট যদি আমি একটা মাত্রা ধরি, এইটা যদি আজকে যত জঙ্গল আছে সেই জঙ্গলগুলো যতটা তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড ধরে রাখা আছে, সেই যে মাত্রাটা সেটা যদি একটা ইট হয় একক হিসেবে, তাহলে অতটাই কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারে আছে, আমাদের জলবায়ুতে। মানে একটা ইট এই সমস্ত গাছ যত পৃথিবীতে আছে তার মধ্যে আছে, আর একটা ইটের মাপে সেটা আমাদের এই জলবায়ুর মধ্যে ছড়িয়ে আছে কার্বন ডাইঅক্সাইড। এই দুটো ইটের মাপ কিন্তু পুরোটা মিলিয়ে মাটির মধ্যে আছে। তার মানে গাছের মধ্যে যতটা কার্বন আছে এবং জলবায়ুতে যতটা আছে, দুটো মিলিয়ে যা হয় সেটা সেই পরিমাণটা আমাদের মাটির মধ্যে আছে। আর এই দুটো সমান, তার মানে মাটিতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড আছে। আর এর সাথে সাথে যদি তুলনামূলকভাবে বলি, তাহলে এই আমাদের যে কয়লা, গ্যাস আর তেল, এর মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে সেটা প্রায় 13টা ইটের সংখ্যার সমান হবে। আর যদি সমুদ্র ধরি তাহলে ওটাতে হয়ে যাবে 57টা ইট। সমুদ্রের মধ্যে কিন্তু অনেক বেশি আছে। ওই জন্য আমরা বলি কি, সমুদ্রে কোনো রকম কিছু যদি আমরা উল্টোপাল্টা করি তাহলে কিন্তু আমরা আর বেঁচে থাকবো না। আর সমুদ্রের নিচে যে সেডিমেন্ট আছে তার মধ্যে তো আরও অনেক বেশি, 27,000 ইটের সমান সেডিমেন্টে কার্বন ডাইঅক্সাইড আছে। এই জন্যে সমুদ্রে কিছু করা খুব বিপজ্জনক। সাথে সাথে মাটিতেও কিন্তু খুব বেশি পরিমাণে চাষ দেওয়া, খুব বেশি মাটিকে ডিস্টার্ব করা, মাটিতে খুব বেশি যেমন বিষাক্ত কোনো পদার্থ, পেস্টিসাইড ঝরে পড়ে,
সেগুলো বেশি পরিমাণে যাওয়া এগুলো ক্ষতি করে। এই দিকটাকেও আমাদেরকে দেখতে হবে। তো এই কার্বন কিভাবে ক্ষতি করছে আমাদের এই জলবায়ুকে? প্রথমত আমাদের পৃথিবীতে যত গাছপালা আছে তারা সালোক সংশ্লেষের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড ভেতরে ধরে রাখছে, তৈরি হচ্ছে। এবারে ওটা গ্লুকোজে পরিণত হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা। এই যে মাত্রাটা, এইটা যদি আমি দুটোকে যতটা ভেতরে যাচ্ছে আর যতটা ওই গাছ থেকে মাটি থেকে যেটা রেসপিরেশন বলি, যেটা থেকে আমাদের শ্বসন প্রক্রিয়া দ্বারা বেরিয়ে আসছে, এই দুটো প্রায় সমান সমান। সেটা হচ্ছে 60 গিগাটন কার্বন প্রতি বছর, যেটার মানে হচ্ছে 1 গিগা মাত্রাটা হচ্ছে 1-এর পরে 9খানা শূন্য বসালে যতটা সংখ্যা হয়। তো এইটা 60 আমাদের গাছের মধ্যে ঢোকে সালোক সংশ্লেষের মধ্যে দিয়ে, আর 60 বেরিয়ে আসে শ্বসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে। তো এই দুটো ব্যালেন্স হচ্ছে। দুটো আরো দিক আছে, সেটা হচ্ছে সমুদ্রে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে 92 গিগাটন প্রতি বছরে, আর বেরিয়ে আসছে 90। এই বেরিয়ে আসছে কিভাবে? ওই যে সমুদ্রের মধ্যে যত অ্যালগি আছে, যত জীব আছে, তাদের শ্বসন প্রক্রিয়া দিয়ে বেরিয়ে আসছে। এখানে 2 গিগাটন ভেতর দিকে যাচ্ছে, মানে সমুদ্রের মধ্যে ঢুকে যাচ্ছে। এটা আমাদের পরিবেশের জন্য ভালো, কারণ পরিবেশ থেকে ভেতর দিকে ঢুকছে। কিন্তু আর একটা দিক আছে, সেটা হচ্ছে এই যে আমরা যে গাছপালা কেটে ফেলছি, ডিফরেস্টেশন, এর জন্যে 1.6 গিগাটন বাইরে বেরোচ্ছে, উৎসর্জন হচ্ছে। তাহলে 2 তো ঢুকছিল সমুদ্রের মাধ্যমে, কিন্তু 1.6 বাইরে বেরোচ্ছে। এখন আমাদের 0.4 ভেতরে আছে, মানে সমুদ্রের দিকে যেটা যাচ্ছিল, আর এই যে ডিফরেস্টেশনের জন্য এই দুটোর মধ্যে কম্পেয়ার করলে। কিন্তু আরেকটা দিক হচ্ছে আমাদের কয়লা, গ্যাস, তেল, জ্বালানি, এই যে অটোমোবাইল থেকে বেরোচ্ছে, এর থেকে 5.5 গিগাটন বাইরে বেরোচ্ছে। তো সবটা মিলিয়ে 5.1 গিগাটন বাইরে বেরিয়ে যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্রতি বছরে। এইটার মাপটা হচ্ছে 1.5 ppm প্রতি বছর। এই মানটা অনেকেই জানে, 1.5 ppm প্রতি বছরে বাড়ছে কার্বন ডাইঅক্সাইড। এইটা হচ্ছে একটা পরিসংখ্যান, যেটা দিয়ে বোঝা যাচ্ছে আমাদের জলবায়ুতে এই কার্বন ডাইঅক্সাইড ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। সেটা ক্ষতিকারক। এর জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? এর জন্য আমরা অনেক রকম কৌশল, যেগুলো স্ট্র্যাটেজি নিতে পারি। প্রথমে হচ্ছে টেকসই মাটির স্বাস্থ্যের জন্য ব্যবস্থা নিতে হবে। যেটা আমি বলেছি যে মাটিতে তো যত গাছপালা আছে আর বাতাসে যত কার্বন ডাইঅক্সাইড আছে, সব মিলিয়ে দিলে ততটা কেবলমাত্র মাটির মধ্যেই আছে। তো মাটির মধ্যে কার্বন ডাইঅক্সাইড যদি আরো বাড়াতে পারি, তাহলে কি হবে, আমাদের পরিবেশ দূষণ থেকে আমরা কিছুটা রক্ষা পাবো। এর জন্য আমাদের ওই বিভিন্ন ফসলের অবশেষ পাওয়া যায়, তার একটা মাপ হচ্ছে 57.9 কোটি টন অবশিষ্ট আছে আমাদের গোটা দেশে। এটা তৈরি হয়, কিন্তু এই পুরোটাই আমরা ফেরত দিতে পারবো না মাটিকে। এতে প্রায় 12.4 কোটি টন আমরা কৃষিকার্যে ফেরত দিতে পারি। আচ্ছা, আরও আমাদের একটা উৎস আছে, সেটা হচ্ছে 7 কোটি টন। এইটা হচ্ছে পৌর কঠিন বর্জ্য, যেটা হচ্ছে মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট বলা হয়। এইটা পাওয়া যায়। এর কিন্তু মাত্র 10% আজকে ব্যবহার করা হচ্ছে, এটা আরো বাড়ানো যেতে পারে। আর একটা অংশ হচ্ছে প্রায় 40 কোটি টন পশু বর্জ্য পাওয়া যায়। তার মধ্যে থেকে প্রায় 12 কোটি টন কৃষিকার্যের জন্য উপলব্ধ করা সম্ভব। তো এই সমস্তগুলো যদি আমরা মিলিয়ে দিই, যদি কম্পোস্টিং করি বা সংরক্ষণ কৃষি যেটা বলে আজকে, যেটাকে আমাদের ফসল অবশেষগুলো জমিতেই রেখে পরবর্তী ফসল করা হয়, যেমন ধানের পরে যদি সর্ষের চাষ করি, তাহলে ওই ধানের গোড়া কেটে নেওয়ার পরে যেটা থাকলো সেটার মধ্যেই আমরা পরবর্তী শস্যের ফসল সেটা নিই। এই ধরনের যে কৃষিকার্য, সেটাকে সংরক্ষণ কৃষি বলা হয়, সেটা করতে পারি। আর একটা আছে বায়োচার, যেটাকে অন্তর্ধূমপাতন যে প্রক্রিয়া, ওই ধরনের আর কি, খুব কম অক্সিজেনে ফসল অবশেষকে হালকা জ্বালিয়ে দেওয়া হয়, যেটা চার বলা হয়, যেমন চারকোল, সেই ধরনের, পুরো জ্বলবে না, হালকা জ্বলবে, সেটাকেও কিন্তু দেয়া যায়। এটা অ্যাসিড সয়েলে, যেখানে যেখানে লাল মাটি, সেই জায়গায় এটা ভালো কাজ হয়। এই 3 রকম পদ্ধতির দ্বারা আমরা এই ফসল অবশেষগুলোকে ফেরত দিতে পারি মাটিকে। তো এইভাবে একটা কৌশল এইটা, যেটা মাটিতে
কার্বনের পরিমাণ বাড়ানো যায়। এছাড়া কৃষি বনায়ন যেটা বলে অ্যাগ্রো ফরেস্ট্রি, যেখানে এগ্রিকালচার আর ফরেস্ট্রি একই সাথে করছি আমরা, বড় গাছের সাথে এগ্রিকালচার ফসল অ্যালে ক্রপ বলা হয় ওটাকে, মানে একটা গাছের সারি লাগানো হচ্ছে আর দুটো সারির মধ্যে বেশ দূরত্ব দেওয়া হচ্ছে, ধরুন 10 ফিটের দূরত্ব দেওয়া হলো বা 20 ফিটের, তার মধ্যে আমরা ফসল নিচ্ছি। সেগুলো হতে পারে যেমন আমরা সবজি জাতীয় ফসল নিতে পারি, যেমন আমাদের বরবটি নিতে পারি, এই ধরনের যেগুলো কার্বন ডাইঅক্সাইড মাটিতেও ফিক্স করে আর খুব ভালো ওটাতে পুরো জমিটা ঢেকে যায়, জমির ক্ষয়ও কম হয়। তো এই ধরনের কৃষি বনায়নের মাধ্যমেও আমরা করতে পারি। 3 নম্বর যে কৌশল, সেটা স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে মাইক্রোপ্লাস্টিকের দূষণ হ্রাস করতে হবে আমাদের। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমাদের যত প্লাস্টিক আছে তার তো একটা প্রধান হচ্ছে যে আমরা বলি রিইউজ, রিফিউজ, রিসাইকেল, এগুলো সব পদ্ধতি। তো এর মধ্যে নন ইউজ একটা হতে পারে, একটা যে ইউজ না করা প্রথম বা কমানো। এর জন্য জুট বা জিও টেক্সটাইল এই ধরনের জিনিসগুলো ব্যবহার করা, যেটা আমাদের এখানে পাট জাতীয় জিনিসপত্র আমরা ব্যবহার করলাম। এছাড়াও প্লাস্টিকের ব্যবহার কমানো যেতে পারে, রিসাইক্লিং করা যেতে পারে। এই মাইক্রোপ্লাস্টিকের যদি কম করা যেতে পারে জমিতে, তাহলে কিন্তু আমাদের ওই জায়গাটা কার্বনের জন্যে আমরা ব্যবহার করতে পারি। এইটা একটা কৌশল হতে পারে। আর একটা কৌশল হচ্ছে নির্গমন হ্রাস। সেটা কি? এই নির্গমন হ্রাসটা আন্তর্জাতিক স্তরে বিভিন্ন চর্চা হচ্ছে, আমাদের দেশেও কিছু কিছু চর্চা শুরু হয়েছে, যেটা কার্বন ট্রেডিং বলা হচ্ছে, মানে কার্বন বিনিময়, কার্বন চাষ। আচ্ছা, মানে অ্যাগ্রো ফরেস্ট্রি বা ফরেস্ট্রির মাধ্যমে, ওই কৃষি বনায়নের মাধ্যমে আমরা ওই কার্বনটাকে দেখিয়ে যে এতটা কার্বন আমরা মাটির মধ্যে এবং গাছের মধ্যে মেনলি ফিক্স করলাম, তাহলে সেইটার পরিবর্তে আমরা একটা কার্বন ট্রেডিং করে, মানে বিনিময় করে একটা পয়সা পেতে পারি। এর মূল্য নির্ধারণ কিভাবে হয়? হ্যাঁ, পদ্ধতি যদি বলেন। মূল্য নির্ধারণে খুব সংক্ষেপে যদি বলা হয়, আন্তর্জাতিক স্তরে কার্বন ট্রেডিং আজকের দিনে কিন্তু হচ্ছে, শুরু হয়ে গেছে। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম একটা কথা খুব পরিচিত, যেটাকে মানে কিভাবে সবুজ উন্নয়ন করা যেতে পারে সেটার মধ্যে দিয়ে, এবং যৌথ বাস্তবায়ন বলা হয়, সেটা একটা পদ্ধতি আছে। এই 3টে বাজার ভিত্তিক নির্গমন হ্রাস কৌশল বলা হয়। তো এটাকে যদি আমি চলতি ভাষাতে বলি, কার্বন ট্রেডিংটা হচ্ছে কার্বন উৎসর্জন, সেটাকে কম করার একটা পদ্ধতি প্রথমে। তো এটার মধ্যে দিয়ে আমরা যে কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডল থেকে যদি আমরা ধরে রাখতে পারি, এবং এটা কিন্তু কম সময়ের জন্য নয়, কমসে কম 7 বছর 10 বছর। আচ্ছা, তার মানে ওটা কিন্তু একটু লং টার্মে যেতে হবে, একটু লম্বা সময়। প্রত্যেক বছর যে ফসল তৈরি হচ্ছে সেগুলো নয়, ফরেস্ট্রি, অ্যাগ্রো ফরেস্ট্রি ওই ধরনের গিয়ে তারপরে যদি আমরা ধরে রাখছি সেই জিনিসগুলো, সেইটা যদি ধরে রাখতে পারি এবং সেইটা দেখিয়ে কিন্তু আমরা একটা লেনদেন করতে পারি। এইটাই হচ্ছে এর মুখ্য বিষয়। এটাতে মূল্য নির্ধারণের 2টো পদ্ধতি আছে। প্রথম হচ্ছে নির্গমন ট্রেডিং সিস্টেম, ইটিএস বলা হয়, এমিশন ট্রেডিং স্কিম। তো নির্গমন ট্রেডিং সিস্টেম, আর একটা হচ্ছে কার্বন ট্যাক্স। আচ্ছা, তো এই 2টো পদ্ধতি বিশ্ব স্তরে এইটা প্রচলিত আছে। তো এখন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু প্রথমে কিন্তু এই কার্বন ট্যাক্সটা খুব বেশি ছিল। যেমন আমি একটা যদি পরিসংখ্যান দিই, 2016 সালে কার্বন ট্যাক্স 75%, মানে 75% কার্বন ট্রেডিং হতো। আচ্ছা, আর ইটিএস যেটা এমিশন ট্রেডিং স্কিমের মধ্যে দিয়ে, সেটা হতো 25%, মানে 4 ভাগের 3 ভাগ কার্বন ট্যাক্সের মধ্যে দিয়ে, আর নির্গমন ট্রেডিং স্কিম মাত্র 1/4 ভাগ ছিল। এবারে 2020 সালে এটা গিয়ে 50-50, আধা আধা হলো। আচ্ছা, মানে কার্বন ট্রেডিং সিস্টেমটা বাড়ছে ধীরে ধীরে, আর কার্বন ট্যাক্সের যে কনসেপ্ট সেটা কমে আসছে। আর 2021 সালের পরিসংখ্যান বলছে কার্বন ট্যাক্সটা আরো কমে গেছে, 1/3 হয়ে গেছে, আর এমিশন ট্রেডিং স্কিমটা 2/3 হয়ে গেছে। মানে এটা বাড়ছে। তার মানে ধীরে ধীরে আমাদের এই যেটা বলছে নির্গমন ট্রেডিং সিস্টেম, এইটার দিকেই কিন্তু যাচ্ছে বিশ্ব। তো আমাদের আর কার্বন ট্যাক্সের দিকে না গিয়ে ধীরে ধীরে এমিশন ট্রেডিং স্কিমের দিকে যাচ্ছে, ওই দিকেই আমরা যাব। এবং আমাদের কৃষকদের একটু সচেতন করা দরকার এই ব্যাপারে, এবং কিছু কৃষক সমূহ তৈরি করে তারা যদি এগিয়ে আসে, তারা কিন্তু এইটার বেনিফিট নিতে পারে। কি এই যে নতুন কার্বনের লেনদেন শুরু হয়েছে,
বিশ্বস্তরে, সেই ব্যবস্থাটা লাভ নিতে পারে এবং এতে কিন্তু কৃষকদের একটা নতুন আয়ের উৎস হতে পারে। এটা এই যে আপনি বলছেন যে বিশ্বের নিরিখে, তো আমাদের ভারতবর্ষে কি এরকম কোনো ব্যবস্থা করা হচ্ছে কার্বন রেজিস্ট্রি? আমরা শুনে থাকি আর কি। খুব ভালো প্রশ্ন করেছেন। কার্বন রেজিস্ট্রি ভারত সরকারের একটা, বিশ্বে বিভিন্ন দেশ তারা নিজেরা একটা, এটা কিছুটা ভলেন্টারি ডিক্লারেশন বলতে পারেন বা একটা কমিটমেন্ট বলতে পারেন ওয়ার্ল্ড লেভেলে। সেটা ভারতের কমিটমেন্টটা হচ্ছে নেট জিরো বাই 2070, মানে 2070 সালে ভারত নেট জিরো হবে। এটা কমিটমেন্ট ভারতের। সেটা কিভাবে সম্ভব? এইটাই যে আমি বলছিলাম আগে, যে কার্বন যে উৎসর্জন 1.5 ppm প্রতি বছর কার্বন বেড়ে যাচ্ছে। তো এই যে বাইরে যে কার্বন যাচ্ছে আর ভেতরে ঢুকছে, এই দুটোর মধ্যে সামঞ্জস্য করতে হবে। মানে দুটো এমন হবে যেন নেটটা জিরো হয়, মানে যতটা বাইরে যাচ্ছে অতটাই যেন ভেতরে ঢুকে যায়, তাহলেই নেট জিরো হবে। এই 2070 সালে এই যে নেট জিরো, তার জন্য ভারত সরকার নেট কার্বন রেজিস্ট্রির দিকে অলরেডি পদক্ষেপ নিয়েছে এবং জাতীয় স্তরে যেটা পার্লামেন্টে অলরেডি যে ল পাস হয়েছে, সেটা হচ্ছে মার্কেট ফ্রেমওয়ার্কের জন্য একটা ল পাস হয়েছে, এই যে কার্বন রেজিস্ট্রি। 2 নম্বর হচ্ছে ন্যাশনাল কার্বন রেজিস্ট্রি এবং ন্যাশনাল কার্বন মার্কেট, এটার যে লিগালাইজেশন, মানে ওটার যে একটা অম্লীয় জামা পরানো, সেটা কিন্তু অলরেডি আমাদের হয়েছে। এর সাথে সাথে যে ন্যাশনাল পলিসি কার্বন মার্কেটের জন্য, সেটাও ডেভেলপমেন্ট চলছে এবং অনেকটাই হয়েছে বলতে পারেন। আর রেগুলেশন যেটা, যে গাইডলাইন যেগুলো, সেইগুলো এস্টাবলিশ করার পদ্ধতি অলরেডি অনেকটাই এগিয়েছে এবং এইগুলো হচ্ছে। তো এইগুলো অনেকটাই বলতে পারেন যে আমাদের যে জাতীয় স্তরে কার্বন রেজিস্ট্রি, যেটা আন্তর্জাতিক স্তরের কার্বন রেজিস্ট্রির সাথে সামঞ্জস্য রেখে দুটোর মধ্যে একটা লিঙ্ক তৈরি করে এগিয়ে চলার কাজ অলরেডি শুরু হয়েছে। এবং আমরা এই ব্যাপারটা যত তাড়াতাড়ি সম্ভব, আমাদের যে চাষি ভাই বোন মায়েরা, তারা যদি সমূহ তৈরি করে, এপিসি তৈরি করে বা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে ওরা যদি এই দিকটা একটু ভাবেন, তাহলে ওদের একটা নতুন আয়ের উৎস সৃষ্টি হতে পারে। এটা তাহলে আমরা এতক্ষণ আলোচনা যেটা বুঝলাম, যে আমাদের জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে, সেটা খারাপের দিকেই পরিবর্তন হচ্ছে, ভালোর দিকে না। তার একটা মূল কারণ হলো এই কার্বন। একদম। আর কৃষক বন্ধুরা এই জলবায়ু পরিবর্তনের বা আমাদের জলবায়ু দূষণের মাত্রাটাকে কমিয়ে দিতে পারেন, কার্বনের মাত্রাটা কমিয়ে দিতে পারেন, সেটা কৃষিকাজের মধ্যে দিয়ে। তো সেই জন্য কৃষক বন্ধুরা যদি এগিয়ে আসেন এবং এই কার্বন চাষ যদি করেন, কার্বন ট্রেডিং যদি করেন, তাহলে আমরা আমাদের এই জলবায়ু পরিবর্তনের যে সমস্যা, সেখান থেকে আমরা মুক্ত হতে পারি। একদম সত্যি কথা। এটা অতিরিক্ত আয়ের উৎস হতে পারে, তাদের জীবিকা এবং অর্থনৈতিক অবস্থার উন্নতির জন্য ব্যবস্থা করতে পারে। তার সাথে সাথে উন্নত কৃষি উৎপাদনশীলতা বাড়াতেও সাহায্য করবে, কারণ মাটির স্বাস্থ্য এর ফলে ভালো হবে। আর এর সাথে পরিবেশ উন্নয়ন হবে, আর বিশ্ববাজারে প্রবেশাধিকার পাবে এই কার্বন রেজিস্ট্রির মাধ্যমে এবং কার্বন ট্রেডিংয়ের মাধ্যমে। এর সাথে সাথে আরও একটা কথা বলা যেতে পারে, যে ভারতে কিন্তু আমাদের যে উপনিষদ বা আমাদের বেদে এই পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে চলার কথা কিন্তু অনেক পুরনো দিনেই বলা হয়েছে। সেই দিকটা, এই যে পরম্পরাগত যে জ্ঞান, তার সাথে যদি যোগাযোগ রেখে আমরা এগিয়ে চলি, আর ভারত সরকার বা রাজ্য সরকারগুলোরাও তার সাথে এগিয়ে এসছে, যেটাকে PM কুসুম একটা যোজনা আছে, যেটাকে বলা হচ্ছে সৌর ঊর্জা নিয়ে তার সাথে পাম্পকে ইউজ করে এবং কৃষিকার্যে সৌর ঊর্জা, পুনর্নবীকরণ ঊর্জা ব্যবহার করে যদি আমরা এইগুলো এগিয়ে চলতে পারি, তাহলে এই সবগুলো একসাথে নিয়ে যদি চলি, একটা সামঞ্জস্য রেখে, তাহলে আমরা আরও বেশি উন্নতি করতে পারবো এই দিকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ শুনলেন বিশ্ব রেডিও দিবস উপলক্ষে রেডিও জেইউ এর বিশেষ অনুষ্ঠান জলবায়ু পরিবর্তন ও ভূমি সংরক্ষণ। এ বিষয়ে আলোচনা করলেন ড. প্রদীপ দে, ডাইরেক্টর ATARI এগ্রিকালচারাল টেকনোলজি অ্যাপ্লিকেশন রিসার্চ ইনস্টিটিউট, কলকাতা। সাক্ষাৎকারটি নিয়েছেন হাসিম আব্দুল হালিম বরকতি। কেমন লাগলো এই অনুষ্ঠান?
আপনারা আমাদের জানাতে পারেন ফোন করে। আমাদের ফোন নম্বর 033245726220। আমাদের মেইল আইডি radio.staff@jadavpuruniversity.in। এছাড়া রেডিও জেইউ ইউটিউব চ্যানেলেও আপনারা আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি শুনতে পাবেন। সবাই ভালো থাকুন, রেডিওকে আরও আপন করে নিন। নমস্কার। দূরে সে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর। রেডিও রেডিও যাদবপুর, এগিয়ে চলার সুর। রেডিও রেডিও যাদবপুর 90.8 MHz Community Radio, Jadavpur University.